পার্বতী পতয়ে হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমরা যেতে চলেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব টেম্পল তুঙ্গনাথ বাবার দর্শন করতে। তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গাড়িতে এসে বসে পড়েছি। আর আমাদের গাড়ি উখিমঠ থেকে এরকম গাছপালায় ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে ছুটে চলেছে চোপতার উদ্দেশ্যে। আর এই চোপতাকেই বলা হয় মিনি সুইজারল্যান্ড, কারণ এই শীতকালে চোপতা ভ্যালি পুরোপুরি বরফে ঢাকা হয়ে থাকে আর প্রতিনিয়ত এখানে স্নোফলসও হতে থাকে। তাই রাস্তায় অনেক স্নোফলসের বোর্ডও দেখতে পাবে। আর এখানে কাছে কোনো ফোনের নেটওয়ার্কও থাকে না, তাই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে কাছে আসে নিজেদের ভাগদৌড় এই জীবন থেকে কিছুটা সময় একাকিত্বের জন্য একটি নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে সময় কাটাতে। আর এই চোপতাতে ক্যাম্পিং খুবই বিখ্যাত। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি চোপতাতে। আর দেখতেই পাচ্ছ সামনে রয়েছে রুদ্রপ্রয়াগ জেলার বোর্ড টাঙানো। আর এই সোজা যে গাড়িগুলো চলে আছে এগুলো যাচ্ছে একদম বদ্রীনাথের উদ্দেশ্যে। তো যারা বদ্রীনাথ যাবে তারা এই চোপতা থেকে এই 200 কিলোমিটার পথ অতিক্রম করেই যেতে হবে। আর ঠিক এই দিকেই রয়েছে তুঙ্গনাথ যাওয়ার গেট। আর এখান থেকেই আমাদের 3.5 কিমি পথ ট্রেকিং করে পৌঁছাতে হবে তুঙ্গনাথ মন্দিরে। এটি হলো পঞ্চকেদারের মধ্যে সবথেকে উচ্চতম শিব মন্দির। আর এখানে প্রায় 13,000 ফুট উচ্চতায় তুঙ্গনাথ বাবা বসে আছেন। পরপর দুদিন এভাবে 44 কিমি ট্রেকিংয়ের পর আমাদের সবার পায়ের অবস্থা প্রায় খারাপ হয়ে আছে, কিন্তু আমাদের মনোবল এখনও পর্যন্ত একটুও কম হয়নি। বিশ্বাস আছে আমরা ঠিকই পারবো, এই ভেবে ট্রেকিংটা শুরু করলাম। আর আমরা এর আগে 44 কিলোমিটার ট্রেকিং করেছি, তাই এই 5 কিলোমিটার আমরা যতটা হালকাভাবে নিচ্ছিলাম ঠিক ততটাই কঠিন প্রমাণ করলো পরিস্থিতি। এক তো আমাদের পায়ের মাসেল পেন, আর তার ওপর এরকম খাড়াই রাস্তা, পাহাড়ের চূড়ার কোনো শেষ নেই। যত উপরে যাচ্ছি তত দূরে সরে যাচ্ছে যেন আমাদের ডেস্টিনেশান। আর ভগবানের ওপর আস্থা রেখে ফাইনালি আমরা হেঁটেই পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথে। এখানে এসেই দেখি মন্দিরের দরজা বন্ধ, তাই চারদিক ঘুরে একটু ফটো তুলে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। আর খাওয়া দাওয়া সেরে 1টার সময় এসে দেখি আবারও মন্দিরের দরজা খুলে দিয়েছে। তাই আমরা তাড়াতাড়ি করে তুঙ্গনাথ বাবার দর্শন সেরে নিলাম। আর এখানে 12টা থেকে 1টা পর্যন্ত মন্দিরের গেট বন্ধ থাকে। আর যেহেতু অত সময় মন্দিরের গেট বন্ধ ছিল, তাই কতটা লাইন পড়ে গেছে দেখো মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য। তো ফাইনালি তুঙ্গনাথ বাবার দর্শন সেরে আমরা চলেছি এখন আরও 1.5 কিলোমিটার ওপরে চন্দ্রশিলা পিকের উদ্দেশ্যে। আর এই 1.5 কিলোমিটার যাওয়ার কোনো প্রপার রাস্তা নেই, পুরোপুরি খাড়ায় পাহাড় ভেঙে ওপরে উঠতে হচ্ছে। আর এটাই হলো পুরো ট্রেকিংয়ের সবচেয়ে কঠিন অংশ। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা হার মানার ছেলে নয়। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা প্রস্তুত। যত সময় না পর্যন্ত আমরা আমাদের নিজেদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি আমরা হেঁটেই চলব। যত ওপরের দিকে উঠছি তত আমাদের পরিস্থিতিও খারাপের দিকেও এগোচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, তার ওপর কুয়াশা একদম ওপরে দেখাই যাচ্ছে না। আমরাও ভাবছি যে কীভাবে পৌঁছাবো। তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছেই গেলাম চন্দ্রশিলা পিকে। আর এটাই হলো সেই জায়গা যেখানে রাবণকে হত্যা করার পর ভগবান শ্রীরাম তপস্যা করেছিলেন। এখান থেকেই হিমালয়ের 360 ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু ওয়েদার আমাদের সঙ্গ দেয়নি, হালকা বৃষ্টি পড়ছে আর কুয়াশার জন্য আমরা পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্যটা মিস করলাম। আর আমাদের সনাতনী ধর্মের মতে ত্রেতা যুগে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীরাম এখানেই তপস্যা করেছিলেন। আরও বলা হয় যে এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরেই রয়েছে রাবণশিলা, যেখানে রাবণ ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন। দরিদ্রহারা কাষ্টহারা দুঃখহারা নমঃ পার্বতী পতায়ে হর হর মহাদেব। যাই হোক আমরা ভাবছিলাম যে চন্দ্রশিলা পিকের সানসেট দেখে তারপরেই আমরা নামবো আর নেমে চোপতাতে স্টে করব। কিন্তু বৃষ্টি হওয়ায় আমরা তাড়াতাড়ি করে নেমে চলে এলাম, কারণ ওখানে কাছে কোনো প্রপার রাস্তা নেই, পুরোপুরি মাটির রাস্তা। আর মাটির রাস্তায় বৃষ্টি পড়লে তো পা স্লিপ করবেই। আর যেহেতু পুরোপুরি খাড়াই পাহাড়, তাই আমরা একদমও রিস্ক নিইনি।
আর নামার পথে এরকম গাছপালার মধ্যে দিয়ে আমরা একটা শর্টকাট রোড নিই, কিন্তু এই তুংনাথের শর্টকাট রোড নিলে 5,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। আর যেহেতু আমরা ছোট থেকেই বিয়ার গ্রিলসের দ্য ম্যান ভার্সাস ওয়াইল্ড শো দেখেছি, তাই আমরাও সেরকম ম্যান ভার্সাস ওয়াইল্ডের শো করার জন্য এরকম গাছপালার মধ্যে থেকে নেমে চলেছি। পাহাড়ে ওঠাটা ঠিক যতটা কঠিন, নামাটা কিন্তু তার তুলনামূলকভাবে অনেকটাই সহজ। শুধু প্রপার ট্রেকিং শু থাকলে, একটু ভালো গ্রিপ করলে সহজেই নামা যায়। যেহেতু আমরা তাড়াতাড়ি ট্রেকিং কমপ্লিট করে ফেলেছি, তাই আমরা চোপতাতে না থেকে উখিমঠে স্টে করব ঠিক করলাম। কারণ চোপতাতে কোনো মোবাইলের নেটওয়ার্কই নেই, আর বিনা নেটওয়ার্কে আমরা সারাদিন কেউই বাড়ির সাথে যোগাযোগ করতে পারিনি। তো তাড়াতাড়ি করে আমরা এসে গাড়িতে উঠে পড়লাম উখিমঠের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা ওমকারেশ্বর মন্দিরও ঘুরে দেখে যাব। তাই এখন আমরা চলেও এসেছি ওমকারেশ্বর মন্দিরে। এটি চোপতা থেকে উখিমঠ যাওয়ার পথেই পড়ে, আর এটাই হলো সেই জায়গা যখন 6 মাস পুরো কেদারনাথ বরফে ঢাকা হয়ে থাকে, তখন কেদার বাবাকে নিয়ে এসে এই মন্দিরেই রাখা হয়। আর এখানেই 6 মাস কেদার বাবার পুজো পাঠও করা হয়। আর আবার ঠিক মে মাসের দিকে যখন কেদারনাথ মন্দির খুলে যায়, তখন এখান থেকেই পুরো প্যাদেল যাত্রা করে কেদারনাথ পর্যন্ত কেদার বাবার মূর্তি পালকিতে করে নিয়ে যাওয়া হয়। আর ওটাকেই কেদারনাথ যাত্রার শুরু হিসেবে ধরা হয়। যখন আমরা এখানে আসি তখনই সবে আরতি শুরু হয়েছে, তাই আমরাও এখানে কাছে এসে আরতি সেরে মন্দির দর্শন করে নিলাম। আর পুজো টুজো দেওয়ার পর আমরা এখন প্রচুর ক্লান্ত, তাই এখানে কাছে একটা স্টে দেখে এখানেই রেস্ট নিয়ে নিলাম। আর দেখতে দেখতে এভাবেই 5 দিন কেটে গেল। আর এখন আমরা চলেছি আবারও ঋষিকেশের উদ্দেশ্যে। আর ঋষিকেশ যাওয়ার পথে আমরা ঘুরে দেখে নিলাম রুদ্রপ্রয়াগ। যেহেতু আমরা যাওয়ার সময় এই রুদ্রপ্রয়াগ সঙ্গমটা দেখিনি, তাই ঋষিকেশ যাওয়ার পথেই আমরা এই রুদ্রপ্রয়াগ সঙ্গমে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। আর এই রুদ্রপ্রয়াগে ডান দিক থেকে আসছে অলকানন্দা নদী, আর নর্থ সাইড থেকে আসছে মন্দাকিনী। দুটো একে অপরের সাথে মিশেই রুদ্রপ্রয়াগ সঙ্গম গঠন করেছে। আমরা যে 5 দিনের জন্য গাড়ি বুক করেছিলাম, আজকেই তার লাস্ট দিন। আর যাওয়ার পথে এটাকে দেখিয়ে ড্রাইভার বলল এটাকে উত্তরাখণ্ডের মিনি গোয়া বলা হয়। তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর এটা দেখার পরেই আমরা চলে যাচ্ছি একদম ঋষিকেশে। তো ফাইনালি আমরা ঋষিকেশে পৌঁছে হোটেল নিয়ে নিয়েছি। আর যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে স্কুটি রেন্ট নিয়ে আমরা এখন যাচ্ছি ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি পৌঁছেও গেছি ত্রিবেণী ঘাটে। আর এখানেই ভিড় দেখো জাস্ট। এখানে কাছে ইন্ডিয়ানের থেকে ফরেনার বেশি রয়েছে। আর ত্রিবেণী ঘাটে 6:45 থেকে 7টা পর্যন্ত গঙ্গা আরতি হয়, আর তারপরই এখানে কাছে প্রসাদ বিতরণ হয়। আর এখন গঙ্গা আরতি শেষ, আর পাশেই হরিনাম সংকীর্তন চলছে। আর যেখানে কাছে অজস্র মানুষ ওই হরিনাম সংকীর্তনের সাথে সাথেই নাচছে। আর এখানে কাছে এত ফরেনার দেখে আমি তো অবাক। আর ফরেনাররাই আমাদের ইন্ডিয়ানদের থেকেও বেশি এই কৃষ্ণ নাম জপ করে। আর এই ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি দেখে আর ওখানে কাছে ফুচকা টুচকা খাওয়ার পর আমরা এখন যাচ্ছি রামঝুলো দেখতে। রামঝুলার লাইটিং নাকি খুবই ভালো হয়। তো আমরা এখন চলেও এসেছি রামঝুলার কাছে। আর এটাই হলো রামঝুলা। লক্ষ্মণ ঝুলার পরেই এই রামঝুলা বানানো হয়েছে। তো এই রামঝুলার ওপর কিছু ফটো তুলে রিলস বানিয়ে আজকের মতো আমরা আবারও হোটেলে ফিরে যাচ্ছি। পরের দিন সকাল সকাল উঠে আমরা আবারও স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছি কিছু সাইট সিন ভিজিট করার জন্য, যেমন জানকী সেতু আর তপোবন। ঋষিকেশের এই গঙ্গা নদীর পাশেই রয়েছে তপোবন। শত শত বছর ধরে সাধু সন্ন্যাসীরা এখানেই তপস্যা করেছেন বলে মনে করা হয়। আর এখানেই রয়েছে বিটলস আশ্রম, যেখানে বিভিন্ন ধরনের রঙিন দেওয়ালচিত্র ও গ্রাফিতি দেখতে পাওয়া যায়। আর এখন আমরা রয়েছি জানকী সেতুর একদম ওপরেই। তো দেখতেই পাচ্ছ এটাই হলো জানকী সেতু। সামনেই দেখো প্রভু হনুমানজির কত বড় করে পোর্ট্রেট আঁকা রয়েছে। আর এখান থেকেই বাইক পারাপারের জন্য ছোট্ট একটা রাস্তা করা আছে, আর মিডল থেকে মানুষ যাতায়াত করতে পারে। তো জানকী সেতুর ওপর কিছু ফটো তুলে রিলস বানিয়ে এখন আমরা যাচ্ছি তপোবনের উদ্দেশ্যে। আর এই তপোবনের কথাই রামায়ণেও রয়েছে। তো চলো দেখা যাক এই তপোবনে কী এমন আছে যেটার জন্য রামায়ণে এই তপোবনকে উল্লেখ করা হয়েছে। তো
তো ফাইনালি তপনের মধ্যে এই স্কুটি নিয়ে একটা ঝর্ণা আর ফুললি অফরোডিং করে আমরা এখন পাহাড়ের ওপর এই একটা বনের মধ্যে চলে এসেছি। আর এখানে কাছে এসে দেখি লেখা আছে নীলকণ্ঠ প্যাডেল মার্ক 7 কিলোমিটার প্রায়। তো আমরা আর হেঁটে যাইনি, এখানে কাছেই একটা ছোট্ট মন্দির ছিল, ওটা দেখে আমরা আবারও চলে গিয়েছিলাম। তো এখন আমরা রুমে এসে রেন্টাল স্কুটি রিটার্ন করে এখন যাচ্ছি বানজি জাম্পিং করার জন্য। আর আমরা যেই অফিস থেকে বানজি জাম্পিং বুক করেছিলাম সেই অফিস থেকেই গাড়ি বুক করে দিয়েছে আমাদের বানজি জাম্পিং স্পটে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা বানজি জাম্পিং করার পরই ওখান থেকেই আমরা আবার রাফটিংয়ের জন্য গাড়ি চলে আসবে, তো সেই গাড়িতে উঠে পড়ব। তো চলো এখন আমরা চলে এসেছি বানজি জাম্পিংয়ের স্পটে। আর এখানে কাছেই দেখো স্প্ল্যাশ বানজি 109 মিটার, আর পাশেই রয়েছে হিমালয়ান বানজি 117 মিটার। অ্যাকচুয়ালি 117 মিটার হলেও ওটা 107 মিটার বানজি, আর এটা হচ্ছে 109 মিটার, ইন্ডিয়ার হাইয়েস্ট বানজি। তো এখান থেকেই আমরা বানজি করেছিলাম। আর যারা আমার বানজির ভিডিও দেখতে চাও তারা শর্টসে গিয়ে দেখে নিতে পারো, শর্টসে অলরেডি আপলোড করা আছে বানজির ভিডিও। তো বানজি সেরে আমরা রাফটিং করতে চলে এসেছিলাম। আর এই রাফটিংয়ের ভিডিও যারা দেখতে চাও তারা কমেন্টে জানাও। আর যদি তোমরা এই ঋষিকেশের স্পেশাল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে একটা স্পেশাল ডেডিকেটেড ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে ভিডিও বানানোর। তো প্রায় 10 দিন হয়ে গেল, এখন আমরা বাড়ি যাওয়ার পালা। তো চলো, আমাদের ট্রেন অলরেডি চলেও এসছে, আর এখন বাড়ি যাওয়া যাক। এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, আর এটাই হলো এই ট্রিপের লাস্ট ভিডিও। চলো টাটা।